আগামী দিনে এমজিএন রেগার কাজ কি পাবে না রাজ্যের প্রায় লক্ষাধিক রেগা শ্রমিক? জব কার্ড আছে, তবুও রেগার কাজ পাবেন না দেশের প্রায় 7.5 কোটি জব কার্ড হোল্ডার। আর তাদের মধ্যেই রাজ্যের প্রায় লক্ষাধিক কার্ড বাতিল হতে পারে। এমজিএন রেগা প্রকল্পের মজুরি প্রদানের ক্ষেত্রে এবিপিএস পদ্ধতি চালু করায় মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল করে এমনটাই দাবি তোলা হয়েছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার কমিটির পক্ষ থেকে। নিউজ ভ্যানগার্ড সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রচার হতেই রাজ্যের একাংশ রেগা শ্রমিকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যায়। তবে প্রশ্ন হচ্ছে, যে দাবি করা হচ্ছে তা কতটা সঠিক? কারা এমজিএন রেগার কাজ পাবে না? কি এই এবিপিএস পদ্ধতি? এই পদ্ধতির জন্য সত্যি কি কাজ হারাতে চলেছেন রাজ্যের প্রায় 1 লক্ষ রেগা শ্রমিক? এমন নানান প্রশ্নের জবাব খোঁজার জন্যই আজ আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এমজিএন রেগা প্রকল্পের মজুরি প্রদানের ক্ষেত্রে এবিপিএস অর্থাৎ আধার বেসড পেমেন্ট সিস্টেম চালু নিয়ে আজ আমাদের বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন নেতৃত্ব শ্যামল দে এবং বিবেকানন্দ বিচার মঞ্চ নেতৃত্ব বিপ্লব কর। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শ্যামলবাবু, আপনার কাছে আসি প্রথমে। এমজিএন রেগা প্রকল্পের মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি বাতিলের দাবি তুলেছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। একটু বিস্তারিত যদি আমরা জানতে চাইবো আপনার কাছে আজ, যে আপনাদের দাবিটা কি এবং এই মুহূর্তে সেই দাবিটা কেন তুললেন আপনারা? সকলকে নমস্কার। সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন দেশের 500টি জেলাতে আধার ভিত্তিক মজুরি প্রদান যে পদ্ধতি, তার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি 30শে জানুয়ারি, অর্থাৎ গতকালকে। আমাদের স্টেটেও আমরা 23টি মহকুমার 24টি স্থানে আমরা সভা সমাবেশ মিছিল এগুলো সংগঠিত করি। আচ্ছা, ক্ষেত মজুর অংশের মানুষ, গ্রামীণ শ্রমিক যারা, তারা আমাদের এই কর্মসূচিকে সফল করবার জন্য তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এখন প্রশ্ন হলো, এই আধার বেসড পেমেন্ট সিস্টেম এইটাকে প্রত্যাহার করতে কেন আমরা বলছি? আমি এই প্রসঙ্গে যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, আমি একটু পেছন দিকে যাই। একদম সঞ্চালক মহাশয়, ঠিক একদম। যদি একটু আগে যদি আপনি একটু বলেন যে আধার বেসড পেমেন্ট সিস্টেমটা আপনাদের ভাষায়, মানে সেটা আমরাও জানি, আমরাও বলবো দর্শক বন্ধুদের, কিন্তু আধার বেসড পেমেন্ট সিস্টেমটা কি, কি হচ্ছে এবং কেন আপনারা সেটার দাবিটা, সেটার প্রত্যাহারের দাবি তুলছেন, এবং পেছন থেকে আপনি বলবেন বলছেন, বলুন। সেটা হচ্ছে 2005 সালের 23শে আগস্ট সংসদে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এটা পাশ হয়। সেখানে বলা ছিল যে বছরে 100 দিনের কাজের ব্যবস্থা করা হবে, এই আইনে সেটা উল্লেখ ছিল। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলি, আমরা সেই সময় শর্ত সাপেক্ষে ইউপিএ সরকারকে সমর্থন করি। তাতে কতগুলো বিষয় ছিল, তার অন্যতম বিষয় হলো ভারতবর্ষের যে গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, বিশেষ করে দারিদ্র্য সীমারেখার নিচে যাদের অবস্থান, এই সকল মানুষগুলোর কাছে অর্থ যেতে হবে, অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তারা যেন দুবেলা দুমুঠো খেতে পারে। যাক, এটা তো আইনে পরিণত হলো, সেভাবে কাজ আমাদের দেশে শুরু হলো। যদিও 100 দিনে সব জায়গায় করা সম্ভব হয়নি, সেটা 2006 সালের 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি। এটা আমাদের রাজ্যের একটি জেলায়, দলাই জেলা সহ ভারতবর্ষের বেশ কয়েকটি জেলা পরীক্ষামূলকভাবে এটা চালু হয়। পাইলট প্রজেক্ট ছিল তো। হ্যাঁ, 1 এপ্রিল
দেশের অনেক জেলার সঙ্গে আমাদের স্টেটে 2টি জেলা আরো যুক্ত হয়, একটা পশ্চিম ত্রিপুরা জেলা আর একটা দক্ষিণ ত্রিপুরা জেলা। 2008 সালে আমরা যেটা লক্ষ্য করি, দেশের প্রায় সবকটা গ্রামীণ জেলাগুলিতেই সেখানে এই আইন এটা চালু হয়, রেগা প্রকল্প চালু হয় যে কার্যকরী হয়। তারপরে 2009 সালে যেটা দেখা গেল, এই প্রকল্পের নামকরণ করা হয় সেটা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, যেটাকে MGNREGA আমরা বলি, রেগা যাকে বলে। হ্যাঁ। তো তাতে যেটা দেখা গেল, ভারতবর্ষের যে গরিব অংশের মানুষ যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন, তারা সকলেই সেখানে তার সুযোগ নিতে পারবেন। কাজের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে তারা সেই সুযোগটুকু পাবেন। ফলে তারা তাদের যে জব কার্ড এটা করার উদ্যোগ সেখানে গ্রহণ করা হলো। গোটা দেশে তখন 25,50,00,000 জব কার্ড সেখানে হলো। আমাদের দেশে সংখ্যাটা ছিল তাই। তো তারপরে যেটা আপনার লক্ষ্য করার বিষয়, যে এই যে রেগাতে যে টাকাটা বরাদ্দ করা হবে, তাতে একটা নির্দেশ আসলো যে 60% টাকা খরচ করতে হবে শ্রম দিবস সৃষ্টির জন্য, কম করে ন্যূনতম। আর 40% এটা তো গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বা রেগা সংক্রান্ত যে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে 40% ম্যাক্সিমাম এটা ব্যয় করা যাবে। তো যাক, সেভাবে কাজ সেখানে শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে ভারতবর্ষের কোথাও এই 100 দিনের মধ্যে 60-65 দিন তার বেশি কাজ হয়নি ম্যাক্সিমাম। ত্রিপুরা একমাত্র রাজ্য, তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, সাধারণ ব্লকগুলোতে 90 থেকে 95 দিনের কাজ হলো। আর উপজাতি যে ব্লকগুলি, তাতে 125-150 শ্রম দিবস সেখানে সৃষ্টি করা সম্ভব হয়েছে। তার পেছনে একটা বিষয় কাজ করেছিল যে বামফ্রন্ট তখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে লাইন ডিপার্টমেন্ট যেগুলো, এগুলোকে যুক্ত করে তারা শ্রম দিবস সেখানে সৃষ্টি করার চেষ্টা করলেন, যেন গ্রামের গরিব অংশের মানুষ আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হয়। ফলে আমরা যেটা লক্ষ্য করি, বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা সেখানে গ্রহণ করেছিলেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল 2013 সালে ব্যাংকের মাধ্যমে এই মজুরি প্রদান শুরু হয়। তা আপনারা জানবেন, সঞ্চালক মশাই আপনিও জানেন, যে তার আগে পঞ্চায়েতগুলো সপ্তাহে একবার পেমেন্ট করত, এটা ক্যাশ পেমেন্ট, হ্যাঁ ক্যাশ পেমেন্ট করত। কিন্তু 2013 সাল থেকে এটা ব্যাংকের মাধ্যমে এটা শুরু হয়, পেমেন্টটা শুরু হয়। এটা রাজ্য সরকার তারা নিজেরা মনিটরিং করে, তাদের অধীনে বলা যেতে পারে। কিন্তু 2014 সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা চেষ্টা করলো যে এই প্রকল্পটা কি করে তুলে দেওয়া যায়। যাই হোক, পরবর্তী সময় তারা সেই সাহসটা দেখায়নি বা পায়নি, এটা করেনি। কিন্তু তারা যেটা করলো, যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের যে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি, যেটাকে ডিবিটি আমরা বলি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটাকে, এটা তারা বলা যায় মাধ্যমে কোটি কোটি রেগা শ্রমিকের মজুরি প্রদানের দায়িত্বটা তারা নিয়ে নিল ডিবিটি। তারপর থেকে নানা রকম সমস্যা সেখানে তৈরি হইল মজুরি প্রদানের ক্ষেত্রে। তারপরে মুম্বাই থেকে সরাসরি মজুরি পেমেন্টের উদ্যোগ নেওয়া হলো, এগুলো জানেন আপনারা। তারপরে সারা দেশে লক্ষ লক্ষ প্রজেক্ট কাজের মজুরি, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটাকে চালু করলো। এইটার মাস্টার রুল আবার দিল্লিতে পাঠানো হলো। এরকম করে যেটা দেখা গেল কি, যে আগে সপ্তাহে যে শ্রমিকরা, অর্থাৎ জব কার্ডের
সঙ্গে যারা যুক্ত, যারা শ্রম বিক্রি করলেন, যারা সপ্তাহে সেই মজুরিটা পেতেন, তারা 15 দিন কখনো 1 মাস বাদে এটা পেতে আবার শুরু করলেন। মানে ডিবিটি চালু হওয়ার পরে কথা বলছেন আপনি? ওকে। ফলে শ্রমিকদের মধ্যে সঙ্গত কারণে একটা খুব হলো, স্বাভাবিক। গ্রামের গরিব মানুষ আগে সপ্তাহে টাকাটা পেতেন, তারপরে 15 দিন, তারপরে আবার 1 মাস, এটা তাদের মধ্যে সেখানে সমস্যা তৈরি হলো। তারপরে আসলো জিও ট্রেডিং সিস্টেম, এগুলো জানেন আপনারা, তো এগুলো চালু হলো। ফলে নানা রকম ভাবে প্রজেক্টগুলো বিলম্ব হলো, কাজ হতে অনেকটা দেরি সেখানে শুরু হলো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো 2023 সালের জানুয়ারি মাসে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেখানে আধার বেসড পেমেন্ট সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এটাকে করতে হবে, অর্থাৎ জব কার্ড হোল্ডার যারা। তো এটা অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে গ্রামের গরিব মানুষ একটা সময়, আমাদের রাজ্য সেটা বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন জায়গায় একটা হুড়ুহুড়ু শুরু হলো, আধার কার্ড করতে হবে, আধার কার্ড করতে হবে, একটা সমস্যা। কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, অনেকেরই সেভাবে আধার কার্ড করে নাই, বা আধার কার্ড থাকলে পরেও তারা অনেকে সেভাবে এই বিষয়গুলো বুঝতে পারেনি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তারা লিঙ্ক সেভাবে করতে পারেনি। তাতে 2023 সালের জানুয়ারি মাসে যেটা চালু হলো, 2024-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার এটা কড়াকড়ি ভাবে প্রয়োগ করতে শুরু করলো। ফলে একটা হিসাব থেকে বেরিয়ে আসলো 2023 জানুয়ারি আর 2024 জানুয়ারি, এই 1 বছরে প্রায় 7,60,00,000 জব কার্ড সেখানে বাতিল হলো সারা দেশে। তাতে আমরা একটা দেখলাম আমাদের রাজ্যেও সেখানে প্রায় 1 লক্ষের মতো, 8টি জেলার 1 লক্ষের মতো বাদ পড়ার সম্ভাবনাটাই বেশি। কেন বেশি? তার আমি একটা উদাহরণ আপনাদের কাছে রাখছি। সিপাহীজলা জেলা, এই জেলার মধ্যে আপনার 7টি ব্লক। এই 7টি ব্লকের মধ্যে হিসাব করে যেটা দেখা গেল যে সেখানে প্রায় ধরুন 83,670টি পরিবার। তাতে তাদের পপুলেশন যেটা আমরা দেখলাম ব্লক থেকে, জেলা থেকে 1,44,413 জন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যে 83,670 পরিবার জব কার্ড যাদের আছে, তার মধ্যে 6,833টি সেখানে জব কার্ড বাতিল হয়ে গেল, মানে পরিবার সেখানে আর কাজ পাবেন না। তাতে যদি প্রতিটা পরিবারে আমরা 4 জন করে হিসাব করে ধরি, প্রায় 30,066 জন আর কাজই পাবেন না। ফলে গোটা দেশে এই যে 7.5 কোটির উপর, আমাদের রাজ্যে 1 লক্ষের বেশি, আমাদের রাজ্যে জব কার্ড 6,35,000 আছে, আপনি জানেন। তো ফলে এই যে একটা অবস্থা তৈরি হইল, গ্রামের গরিব মানুষ এমনি আর্থিকভাবে তারা খুব পিছিয়ে পড়া অংশের মানুষ, আপনারা জানেন, দিনে 2 বেলা পেট পুড়ে খেতে পারে না, নানান সমস্যার মধ্যে আর্থিক সংকটে তারা আছে। ফলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটাকে আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি যে আপনারা যে পদ্ধতিটা গ্রহণ করলেন এটাকে প্রত্যাহার করাটা ভালো হবে। নতুবা গ্রামের গরিব মানুষ, এই 7.5 কোটি, ত্রিপুরাতে 1 লক্ষের উপর এখানে পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা কোনো অবস্থায় মানা যায় না। ফলে আমরা রাস্তায় নামলাম আর গোটা দেশে এবং আমাদের রাজ্যে। ওকে, শ্যামলবাবু, আপনার কাছে আসবো আমি পরে, আবার আপনি বিস্তারিত জানালেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্ব শ্যামল বাবু কি বললেন, কেন এবিপিএস পদ্ধতি চালু করার জন্যে ওনারা দেখছেন যে এত, প্রায় যেটা বললেন যে 7,60,00,000 জব কার্ড বাতিল হতে চলেছে বা হয়ে গেছে গোটা দেশ জুড়ে, এবং রাজ্যেও প্রায় 1 লক্ষ জব কার্ড বাতিল হচ্ছে, এবং তার জন্য ওরা এবিএস পদ্ধতি প্রত্যাহারের দাবি তুলেছেন। ওকে, বিপ্লব বাবু, শ্যামল বাবুদের এই দাবি কতটা সঠিক? আর এবিপিএস পদ্ধতি তো অনেক আগে থেকেই চালু রয়েছে যতটুকু আমরা জানি, তাহলে কেন এই সময় কেন সেই প্রত্যাহারের দাবি উঠছে? প্রথমেই নমস্কার ব্যানগার্ডের সকল সদস্যদের এবং আপনাদের সকল শ্রোতাদের নমস্কার জ্ঞাপন করছি। দেখুন, আমাদের দেশের সর্বকালের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে নেওয়ার চেষ্টা করছেন, এবং এটা আপনারা দেখে আসছেন একের পর এক ধারাবাহিকভাবে সবগুলো সিস্টেমকেই
দুর্নীতি মুক্ত করবার জন্য উনি ডিজিটাল মাধ্যমটাকে প্রয়োগ করছেন। এবং এতে কি হয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত বা যারা দুর্নীতি করে আসছে তাদের মাথায় সব থেকে বড় একটা, তাদের মাথায় মানে বিভ্রান্ত এবং তারা মাথায় একটা বাড়ি পড়েছে। এখন বিষয় হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা সিস্টেমে ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসছে। যেমন আমরা লক্ষ্য করেছি, আপনি এই যে দিল্লি থেকে যে টাকাটা আসে সেটা আমরা দেখেছি, সেটা থার্ড পার্সনের মাধ্যমে যদি টাকাটা আসে, যে টাকাটা পাওয়ার যে লোক সে কিন্তু সেই টাকাটা তার কাছে পুরো টাকাটা হাতে পৌঁছচ্ছে না। আচ্ছা, তার জন্য দিল্লির যে টাকাটা, সেই টাকাটা যার যে তার যে কাজের যে ন্যায্য টাকাটা, সেই টাকাটা যেন সে সঠিকভাবে পায়। এবং তার জন্যই আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী সিস্টেমটা করেছেন ডিজিটালের মাধ্যমে, যে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে টাকাটা যাবে। আমরা যদি দুর্নীতির কথা যদি বলতে চাই, কেন এই সিস্টেমগুলো করা হচ্ছে, আমরা ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করে দেখেছি রেশন কার্ডের ক্ষেত্রে 67% বিপিএল ক্যাটাগরি ওনারা মানে একটা সময় দেখিয়েছে। বামপন্থ সরকার যখন এই সরকারে এই রাজ্যে 25 বছর ছিল, তখন তারা 67% বিলো লেভেল, অর্থাৎ রাজ্যের মানুষ বিপিএল ক্যাটাগরিতে ভুক্ত। যখন এই বিপিএল ক্যাটাগরি যখন আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে, যখন ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে প্রসেস চালু হয়েছে, দেখা গেছে প্রচুর ভুয়ো নাম এবং প্রচুর দুর্নীতি। আজকে যার ফলে আমরা প্রমাণিত পেয়েছি যে এই একমাত্র দুর্নীতি মুক্ত একমাত্র ডিজিটালের মাধ্যমে এবং আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে একমাত্র এই দুর্নীতি মুক্ত করা যায়। এবং তার জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিস্টেমে এই ডিজিটালের মাধ্যমে এবং আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে সেগুলো চালু করছে। ওকে, দর্শকদের আপনাদের জানিয়ে দিই, কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যগুলিকে স্পষ্ট জানিয়েছে সুবিধাভোগীদের আধার নম্বর পেশের জন্য অনুরোধ করা হবে, কিন্তু এর জন্য তাদের কাজ বাতিল করা যাবে না। মন্ত্রক জানিয়েছে এবিপিএস ব্যবস্থা প্রকৃত সুবিধাভোগীদের তাদের প্রাপ্য টাকা পেতে সাহায্য করছে এবং সেই সঙ্গে ভুয়ো সুবিধাভোগীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে এটি হাতিয়ার হয়ে উঠেছে। আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম, এবিপিএস এর অগ্রগতি পর্যালোচনা এবং মজুরি প্রদানের যৌথ ব্যবস্থা 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে মন্ত্রক রাজ্যগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুবিধাভোগীদের আধার নম্বর পেশের জন্য অনুরোধ করা হবে, কিন্তু এর জন্য তাদের কাজ বাতিল করা যাবে না। এবিপিএস এর জন্য উপযুক্ত নয় এই কারণ দেখিয়ে কোনো শ্রমিকের জব কার্ড বাতিল করা যাবে না। তাহলে এখানে কথা হচ্ছে, এটা মন্ত্রকের গ্রামোন্নয়ন দপ্তর, কেন্দ্র গ্রামোন্নয়ন দপ্তর মন্ত্রকের নোটিফিকেশন। এখানে শ্যামলবাবু, তাহলে এই যে আপনারা বলছেন বাতিল হয়ে গেছে, 1 লক্ষ বাতিল হয়ে গেছে, এখানে আমরা যদি দেখি না, সংখ্যাটা আসলে পরে বোঝা যাবে। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিয়েছেন। এবার আমরা একটু যদি দেখি একটি জেলা 2021-22 এবার কি হয়েছে, যেটা বিপ্লব বাবু বলছিলেন যে বিভিন্ন কারণে, যেমন ফেক নাম আছে, ভুয়ো নাম আছে, ডুপ্লিকেট জব কার্ড আছে, কারোর হয়তো একই নামে 2টো জব কার্ড আছে, এবং অনেকেই আছেন যারা একটা সময় এমজিএন রেগার কাজ করতেন কিন্তু এখন হয়তো অন্যান্য কাজ করেন, হয়তো চাকরি পেয়েছেন বা অন্য কাজ করছেন, রেগার কাজ করছেন না বা হয়তো বয়স হয়ে গেছে, কাজ করতে পারেন না, নট উইলিং টু ওয়ার্ক। এমনও কিছু ব্যক্তি আছেন যাদের মৃত্যু হয়ে গেছে, কাজ করতেন, একসময় জব কার্ড ছিল, মৃত্যু হয়ে গেছে। জব কার্ডের যারা মধ্যে যুক্ত ফ্যামিলি মেম্বার ওরাও কাজ করতে পারে। ঠিক না, ঠিক আমি বলছি, এবার হয়তো নট উইলিং টু ওয়ার্ক, হয়তো কাজ পরিবারের অন্য কেউ হয়তো কাজ করতে চাইছে না, আমরা ধরে নিচ্ছি, বা ফ্যামিলিটা শিফট হয়ে গেছে সেই জায়গা থেকে। এখন বলা হচ্ছে এই সব কারণ দেখিয়ে 2021-22 সালে 1,57,309টি নাম ডিলিট করা হয়েছে এমজিএন রেগার সাইট থেকে, সেখান থেকে। কিন্তু তা অনেক গুণ বেড়ে গেছে 2022-23 সালে। 2022-23 সালে 83,43,469টি নাম ডিলিট করা হয়েছে। এখন সেটাই কি আপনারা বলছেন যে 2023-24-এ প্রায় 7.5 কোটি নাম বাতিল হতে চলেছে, নাকি এই নামগুলো বাতিল হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে আমি একটা বিষয় বলি, সেটা হলো বিপ্লব বাবু বলছিলেন এখানে যে আমরাও চাই যে এক্ষেত্রে আর্থিক স্বচ্ছতার প্রশ্নে আমাদের ভিন্ন মত নেই, আমরা একেবারেই দুর্নীতিমুক্ত, সেটা আমরা চাই। এখন আমাদের স্টেটের যা অবস্থা,
দেখুন, এটা বিপ্লববাবু নিশ্চয়ই, আমি পরবর্তী সময় একটা পরিসংখ্যান তুলে ধরবো আপনার কাছে যদি সুযোগ পাই। আমাদের স্টেটে এখন 37-38 দিনে বেশি বছরে কাজ হয় না। আচ্ছা, 37-38 দিনে বেশি কাজ হয় না। সরকারের নানান পরিসংখ্যান নানানভাবে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে, সরকার প্রশংসা। মানে 37-38 দিন বলতে জব কার্ডের কাজ হয় না, এমজিএন রেগার জব কার্ডের কাজ হয় না। কেন হয় না আমি পরে বলবার চেষ্টা করব। আমাদের স্টেটে এই রেগাতে এই সময়ের মধ্যে বিপ্লব বাবু মানবেন কিনা জানি না, 2008 সালের পর থেকে ব্যাপক দুর্নীতি। একটা অংশ তারা রেগাতে কাজ করেন না, শুধু মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করেন, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেখানে বছরে 75 দিন 80 দিনের টাকা অ্যাকাউন্টে। আপনি বললেন 2008 সালের পর থেকে? 2018 সালের পর থেকে একটা অংশ সেখানে মানে কাজ করে না, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটা চলে যাচ্ছে। আচ্ছা, তারা কেউ সরকারের লোক বা মন্ডল স্তরে কাজ টাজ করেন, তারা প্রকৃত অর্থেই যারা শ্রম বিক্রি করেন, জব কার্ড হোল্ডার, তারা শ্রম থেকে সেখানে বঞ্চিত হচ্ছেন। তাদের 37-38 দিনের বেশি কাজ হচ্ছে না, আর কাজ না করে একটা অংশ ঘোরাঘুরি করে মনিটরিং করে সেখানে 70-75-80 দিনের মানে টাকা নিয়ে যাচ্ছেন। এগুলো তো প্রতিটা ব্লকে, এটা প্রতিদিন সংবাদ মাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে। দ্বিতীয়ত দেখুন, এই যে রেগাতে যারা কাজ করেন তারা নির্দিষ্ট সময় পেমেন্ট পান না। কি অপরাধ তাদের? ব্লকে তালা ঝুলাতে হচ্ছে, রাস্তা অবরোধ করতে হচ্ছে, পঞ্চায়েত সেক্রেটারি ঘেরাও হচ্ছে, 4 মাস 5 মাস জায়গা রেগার পেমেন্ট ওরা পায় না। ওরা তো গ্রামের গরিব, একেবারে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ। কি অপরাধ তাদের? কিন্তু তারা নির্দিষ্ট সময়ে মজুরি পাচ্ছেন না। আমাদের স্টেটে রেগাতে আপনার ব্লকগুলোতে সোশ্যাল অডিট তো নির্দিষ্ট সময় হয় না, এগুলো আপনারা ভালোই জানেন। আর যেখানে অডিট হচ্ছে তাতে ক্যাগের রিপোর্টে কোটি কোটি টাকা দুর্নীতি প্রকাশিত হচ্ছে, এগুলো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আর ওই একাংশ কাজ না করে যে এই তাদের অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, এটি গ্রামীণ এলাকায়, পঞ্চায়েত এলাকায় সেখানে কান পাতলে এগুলো শোনা যায়, এই অভিযোগ করে। আমি আসবো আপনার অভিযোগের কথা, আমরা অবশ্যই বিপ্লব বাবুর কাছে একটু ক্লারিফিকেশন চাইবো। আপনি একটা জায়গাতে বললেন যে 37 থেকে 38 দিনের কাজ হয়, 38 দিনের কাজ হচ্ছে, আবার বলছেন 70 থেকে 75 প্রকৃত চিত্র। আর 70 থেকে 75 দিনের কাজের টাকা নিয়ে ঘুরছে বলছেন যারা ঘুরে বেড়াচ্ছে, তারা মন্ডল স্তরের নেতা, ওনারা 70 থেকে 75 দিনের কাজ পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাদের অ্যাকাউন্টে ঢুকছে, মানে কাজ না করে। আপনি বলছেন ওকে, অভিযোগ, চলুন গুরুতর অভিযোগ বিপ্লব বাবু। আরেকটা বিষয় বিপ্লব বাবুকে যেটা বলি, সেটা হচ্ছে দেখুন, নিচে বিপ্লব বাবু গ্রামীণ এলাকায় যান, রেগাতে এই যে 60% যেটা নির্দেশ, শ্রম দিবস সৃষ্টি করতে হবে কম করে, কিন্তু দেখা যাচ্ছে কি গ্রামীণ এলাকায় আপনার জেসিবি ইউজ করা হচ্ছে, ড্রজার ইউজ করা হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি সেখানে ইউজ করে শ্রম দিবসটাকে কমিয়ে দিচ্ছে। তাতে এক শ্রেণীর মিডলম্যান সেখানে তৈরি হচ্ছে। ধরুন আমি জব কার্ড হোল্ডার, আমাকে বলে তোমার কাজে যেতে হবে না, তোমাকে কিছু টাকা অ্যাকাউন্টে দিয়ে দেব। এই কাজটা কন্ট্রাক্ট বেসিস, সেখানে জেসিবি লাগাচ্ছে, ড্রজার, নানা রকম যে যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে ওরা কাজ করে পয়সাগুলো নিয়ে নিচ্ছে। এই অবস্থা তো গোটা রাজ্যে, একেবারে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এই চিত্র এখন। বিপ্লব বাবু এখানে নিশ্চয়ই বিপ্লব বাবু যায়, ঘুরে দেখে। আছি আমরা বিপ্লব বাবুর কাছে জানতে চাই, বিপ্লব বাবু এই যে সময় মতো পেমেন্ট পায় না বলে আমরা অবরোধ বলুন বা রাস্তা অবরোধ বলুন বা নেমে আসেন বলুন, সেখানে পঞ্চায়েত ঘেরাও বলুন, এগুলো আমরা প্রতিনিয়তই দেখছি, এগুলো বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে উঠে আসছে, নিউজ হচ্ছে। বাকি যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? সব থেকে বড় বিষয় হচ্ছে শ্যামল বাবু যে কথাগুলো বলেছে সেগুলো আমি মনে করি বিভ্রান্তকর কথা। তার প্রমাণ সহ আমি বলে দিচ্ছি কিভাবে। ওনারা যখন সরকারে ছিলেন তখন প্রত্যেকদের মানে যারা রেগা শ্রমিক আছেন, যারা কাজ করেন, তাদেরকে একটা ফিক্সড তাদের 155 টাকা করে তাদের হাজিরা দেওয়া হতো, মানে রেগা শ্রমিকের হাজিরা বলে। তো বর্তমান আমার জানা নেই শ্যামল বাবু জানে কিনা, বর্তমান কিন্তু এখন তাদেরকে হাজিরা হিসাবে টাকা দেওয়া হয় না। তারা যে যতটুকু কাজ করে আয়তন, সেই আয়তনের উপরে নির্ভর করে তাকে টাকা দেওয়া হয়। যদি মনে করুন কেউ যদি 100 টাকার
মানে তার কাজের যে জায়গাটা, সেই জায়গাটার অনুসারে যদি তাকে দেখা যায় 100 টাকার কাজ করেছে, তাকে 100 টাকাই দেওয়া হয়। সেটা নির্ধারণ কে করেন? নির্ধারণ এখানে যিনি ইনচার্জ আছেন অফিসিয়ালি, যে ওয়ার্ড হোক, পঞ্চায়েতের স্তরে হোক, যে স্তরে হোক, সেখানে তাদের যতটুকু কাজ আয়তন, সে আয়তন হিসেব করে হিসেবে কিন্তু বর্তমানে টাকা দেওয়া হয়। এই ডিজিটাল ইন্ডিয়ার সব থেকে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। আর উনি যেটা বলছেন যে যারা অবৈধভাবে বা বিভিন্ন বাইক বাহিনী এইসব কথা বলছেন মন্ডল স্তরে, এগুলো তো প্রশ্নই আসে না। তার কারণ আসে না কেন, কাজ সবারই করতে হয়, কারণ ডিজিটালের মাধ্যমে কে কোথায় কাজ করছে না করছে ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে আজকাল কিন্তু পুরোটাই ক্লিপসের মাধ্যমে দেখা যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি বিভ্রান্তকর। আমরা দেখেছি বিগত বামফ্রন্টের সরকারের আমলে যে রেগার কাজে যেতে হবে না, মিছিলে চলে আসো, তোমাদের রেগা অটোমেটিক টাকা পেয়ে যাবে, সেগুলো বিগত বামফ্রন্ট সরকারের 25 বছরের সরকারের আমলে দেখেছি। কিন্তু এখন যে কথাগুলো উনি বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামীকালকে যে কোনো ওয়ার্ড পঞ্চায়েতে গিয়ে খবর নিয়ে দেখুন, যে যতটুক যার আয়তন, সে আয়তন অনুযায়ী সেভাবে তাকে টাকা দেওয়া হয়। ওকে, এটা আপনি আপনার বক্তব্য বলেন। আমরা আসলে একে অপরকে দোষারোপ করে আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেলে কিন্তু চলবে না, কারণ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করতে বসেছি, বিপ্লববাবু এবং সমরবাবু। আমরা স্পেসিফিক ভাবে শুনতে চাইবো আপনাদের কাছে যে কি হচ্ছে কি হচ্ছে না। আপনাদের জন্য নয়, আমরা চাইছি যারা রেগা শ্রমিক এবং রাজ্যের, সমরবাবু যেটা বলছেন যে রাজ্যের খেটে খাওয়া মানুষ, গরিব অংশের মানুষ, শ্রমিক অংশের মানুষ, যারা রেগার অর্থ দিয়ে হয়তো সংসার প্রতিপালন করেন, তাদের কথা আমরা ভাবছি। তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা নিশ্চয়ই আপনারাও দেখবেন, আপনিও দেখবেন বিপ্লববাবু, এবং সেটা শ্যামলবাবু ওনারাও দেখেন। এখন কথা হচ্ছে যে সময় মতো পেমেন্ট পায় কিনা, সবাই সময় মতো রেগার কাজ করার পর পেমেন্ট পায় কিনা, এটা একটা প্রশ্ন। দুই, এই যে 70 থেকে 75 দিনের টাকা বলছে যারা কাজ করে না ওনাদের অ্যাকাউন্টে ঢুকছে, এটা গুরুতর অভিযোগ। শ্যামলবাবু, এই অভিযোগ করার পেছনে আপনাদের কাছে কোনো ধরনের তথ্য প্রমাণ আছে কিনা? কারণ আপনারা একটা সংবাদ মাধ্যমে বসে আপনি কিন্তু এই অভিযোগটা করছেন, তথ্য প্রমাণ আছে কিনা আপনার কাছে? আপনাদের কাছে কান পাতলে অনেকগুলো কথাই শোনা যায়, বিভ্রান্ত করার জন্য আজকাল সবাই সবকিছু বলছে, কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল জানার জন্য আমাদের তথ্য প্রমাণের কিছু প্রয়োজন হয়। তো সেরকম কোনো তথ্য প্রমাণ আপনাদের আছে কিনা যে 30 বা আপনার কথা 37-38 দিনের কাজ হচ্ছে, যারা টাকা পাচ্ছে, কাজ যারা করছেন শ্রমিক অংশের মানুষ, এবং বাকিরা যারা ঘুরে বেড়াচ্ছেন ওনারা 70-75 দিনের টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকছে, এটার তথ্য প্রমাণ আছে কিনা? আছে, ওকে। বিপ্লববাবু, বাকিটা 60% টাকা যেটা মানে ম্যান্ডেট তৈরি করার জন্য কাজে লাগানোর কথা, সেটা ম্যান্ডেট না তৈরি করে সেটা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কাজ করা হচ্ছে, এটা কতটুকু সঠিক? বা এটা আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। আমরা রেগা শ্রমিকদের সাথে যতটুকু যাই বা যোগাযোগ আছে, বা যে ওয়ার্ড স্তরে পঞ্চায়েত স্তরে যাই, গল্প করি, কথা আলোচনা করি, কিন্তু আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। তো আমি তার জন্য সেটাকে আমি ভিত্তিহীন বলবো। এবং দ্বিতীয়ত হচ্ছে যে টাকা পয়সা সময় মতো পাওয়াটা, আপনারা জানেন সরকারের অনেকগুলো পলিসি, অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টাকা ট্রান্সফার হতে খানিকটা সরকারি বিষয়ে টাকা পেতে সময় লাগে। আমরা সেই ক্ষেত্রে প্রথমত বলবো যে হয়তো খানিকটা সময় লাগে, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় হয়তো সেরকম সারা রাজ্যে আপনি মানে যদি বলুন যে সব জায়গায় সেরকম না। আমরা বিভিন্ন এরকম ভাবে আমাদের হেলথে, আমি আপনার স্টুডিওতে আশা ফেসিলিটাস নিয়ে বসেছি, অঙ্গনবাড়ি তাদেরকেও নিয়ে বসেছি, সবাই একটা প্রসেস সিস্টেমে টাকা দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় হয়তো টাকা সামান্য কিছুদিন দেরি হতে পারে, কিন্তু টাকা কিন্তু সঠিক সময়ে আমরা দেওয়া, মানে সরকারিভাবে রাষ্ট্রপতি সরকার সবসময় আপ্রাণ চেষ্টা করে সঠিকভাবে সঠিক সময়ে তাদেরকে টাকাটা প্রদান করা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখুন, আমি শ্যামলবাবুকে ব্যক্তিগতভাবে আমি আঘাত করা আমার কোনো বিষয় না, আমি শুধু এইটুকুনি বলতে পারি যে বামপন্থীরা সারা জীবনই ওরা আমার ছোট্ট এই রাজনৈতিক অভিজ্ঞতায়, গত 25 বছরের অভিজ্ঞতায় বলুন, আমি সারা জীবনে ওনাদেরকে দেখে এসেছি শুধু কেন্দ্রের বিরুদ্ধে ওনাদের মানুষকে জাগিয়ে তোলা, কেন্দ্রের বিরুদ্ধে শুধু রাস্তায় মিছিল করা, মিটিং করা। ওরা যদি সত্যি সত্যি শ্রমিক দরদি হতো, যদি ওরা সত্যি শ্রমিকের পক্ষে কাজ করত, তাহলে আমি আজকে একটা সংগঠন বলুন যে ওনাদের আমলে বা ওনাদের সব 25 বছরের আমলে যে ওরা বেটার ছিল, ভালো ছিল। কারণ আমি তো বিগত বামফ্রন্টের আমলে আমি বিরোধিতা যতটুকু আমার সেই সময় আমার সাংগঠনিক যতটুকু ক্ষমতা ছিল আমি যতটুকু করেছি, আমি নিজে বলতে পারি। আজকে ফুটপাত বলুন, ই রিক্সা বলুন, বিভিন্ন সংগঠন, আশাদের কথা বলুন, আপনি অঙ্গনবাড়ি দিদিমণিদের কথা বলুন, বিভিন্ন সেক্টরে মোটরের কথা বলুন,
আজকে প্রত্যেকটা মানুষকে ওনারা বিভ্রান্ত করেছে, শুধু সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে, মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু মানুষকে রাস্তায় মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে। যেমন দেখুন, আমি নিজে ফুটপাত সংগঠনের সম্বন্ধে আমার বিশাল অভিজ্ঞতা, কারণ ফুটপাত সংগঠনের সাথে সক্রিয়ভাবে আমি কাজ করেছি। ওই সময় বিগত বামফ্রন্টের আমলে কিন্তু হাইকোর্টে নির্দেশ দিয়েছে, কেস করেছি, জিতেছি, তারপরেও কিন্তু ব্যান্ডারের তাদের ব্যবস্থাপনা করেনি। ইরিস্কা নিয়ে সারা জীবন ওনারা, যতদিন ইরিস্কা যেদিন থেকে চালু হয়েছে ওদিনকে থেকে ইরিস্কা শ্রমিকদের নিয়ে ওনারা খেলাধুলা করেছে। আমরা স্পেসিফিক থাকি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ক্ষেত্রেই আমি বলবো প্রত্যেকটা শ্রমিকদেরকে বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা বামফ্রন্টের টেন্ডেন্সি। ওকে, আমরা এক্ষুনি বিভ্রান্ত হতে চাইছি না, কারণ আমরা চাইছি এই মুহূর্তে আজ এমজিএন রেগাতে যে পদ্ধতি, আধার বেসড পেমেন্ট সিস্টেম, এবিপিএস পদ্ধতি, সেটা চালু করার যে প্রত্যাহার করার দাবি তুলেছে যে ক্ষেত মজুর ইউনিয়ন, ওনাদের বক্তব্যটা কি এবং কেন তুলছে সেটা আমরা একটু জানতে চাইছি, বুঝতে চাইছি। আসবো আমি আপনার কাছে শ্যামলবাবু। তার আগে দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিই, কেন্দ্র সরকারের এটা নজরে এসেছে যে সুবিধাভোগীদের ঘন ঘন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা এবং সেই নতুন অ্যাকাউন্ট নম্বর ঠিক সময় আপডেট না করার কারণে বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক মজুরি দিতে অস্বীকার করে, তো সেখানে পুরনো অ্যাকাউন্টে অস্বীকার করছে। তো সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করে দেখা গেছে যে এই ধরনের প্রত্যাখ্যান এড়ানোর সেরা উপায় হলো আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম, ওকে, যেটাকে এপিবিএস বলা হয়, যেখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, যেটা শ্যামলবাবু বলছিলেন, এর মাধ্যমে মজুরি প্রদান করা হয়। এই পদ্ধতি সুবিধাভোগীদের সঠিক সময় তাদের মজুরি পেতে সহায়ক হয়। এখন এই জায়গাতে দাঁড়িয়ে যে কারণগুলোতে ডিলিট করা হচ্ছে নাম, শ্যামলবাবু আপনার কি মনে হয় যে এই কারণগুলোতেই করা হচ্ছে, নাকি যদি আপনারা যে 1 লক্ষ নাম বাতিল হবে বলে বলছেন তার অন্যদের নাম বাতিল হয়ে যাবে বলে আপনারা সন্দেহ করছেন? না না, সেটা না। আমরা বলছি যে এই যে আধার লিঙ্কের যে বিষয়টা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, গ্রামীণ এলাকার মানুষ এখনো তো সে এতটা সচেতন না। আচ্ছা আচ্ছা, মজুরির টাকা মোবাইলে সেখানে মেসেজ যাবে, গরিব মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল সে অপারেট করতে পারে? গ্রামে যারা গরিব মানুষ প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হবে, মেসেজ যাবে সেখানে, অ্যাকাউন্টে কত ঢুকলো, এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি। মেসেজ তো ছোট মোবাইলেও যায়। হ্যাঁ, এখন ধরুন এগুলো গ্রামীণ এলাকার ক্ষেত্রে মানুষ তো এতটা সচেতন না যে অন্তত এই যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে বিষয়টা, আমরা তার বিরোধী নই, কিন্তু আমাকে বাস্তবতাটা তো দেখতে হবে। গ্রামের গরিব অংশের মানুষ ৬৮ থেকে ৬৯% মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে একেবারে দুর্বল। ভারতবর্ষের ১৪০ কোটি জনসংখ্যার বা অর্ধেকের চেয়েও বেশি যারা বলা যায় প্রতিদিন দুবেলা তারা ঠিক মতো খেতে পারে না। আর বিপ্লব বাবু এখানে যেটা বলছে, আমার একটা উত্তর দিতে হবে। শ্রমিকরা ভারতবর্ষে ৯৩ থেকে ৯৪% হচ্ছে অসংগঠিত শ্রমিক। আজকে ভারতবর্ষে কি অবস্থায়, আমাদের ত্রিপুরায় কি অবস্থা, উনি পরিবহন সেক্টরের ক্ষেত্রে বলছে। কিছুদিন আগে দেখলেন গোটা দেশের মধ্যে কি অবস্থা তৈরি হলো। আবার ১৬ তারিখ সেখানে শিল্প ধর্মঘট, আবার গ্রামীণ ভারত বন্ধ সেখানে ডাক দেওয়া হয়েছে। ত্রিপুরাতে শ্রমিকরা, বিভিন্ন বাগিচা শ্রমিক, অন্যান্য শ্রমিক যারা আছে, তারা আজকে অর্থনৈতিক দিক থেকে কি করুণ অবস্থায়, এটা আমাদের রাজ্য সরকার একেবারেই সেখানে দেখতে পান না। আমি জানি না মানে তাদের ইচ্ছাটা কি, যে তারা যদি একবার একটু সার্ভে করেন বা বিভিন্ন সংস্থাগুলোকে দিয়ে সমীক্ষা করে দেখেন বা তাদের বিভিন্ন সোর্সগুলোকে কাজে লাগিয়ে যে ত্রিপুরা রাজ্যের শ্রমিকরা বর্তমান অবস্থায় কেমন আছে, গ্রামের গরিব অংশের মানুষ কেমন আছে, এটা সহজেই বুঝতে পারবে। আমরা শুধু এখানে টিভিতে বসে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু এবার আমার প্রশ্ন উত্তর, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম আজকে আপনাদের কাছে, যে এই যে যাদের এমজিএন রেগার জব কার্ড যাদের বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা বললেন যে প্রায় ১ লক্ষ বাতিল হয়ে যাবে, এনারা কারা? যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, বা যাদের মোবাইল নেই, বা যাদের আধার কার্ড নেই, বা যাদের আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক নেই, কাদের? না, মূলত এটাই, যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারছে না, বা অনেকে জব কার্ড আছে আধার কার্ড করেনি, বা আধার কার্ড আছে ব্যাংকের এটা অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে পারেনি। না, এখনো কি ত্রিপুরাতে এরকম কেউ আছেন যাদের আধার কার্ড নেই আপনি বলছেন? তা একটা সংখ্যা, হ্যাঁ এখনো আছে।
বিপ্লব বাবু, সংখ্যাটা এখন কম এরকম হতে কেউ পারে। আছেন যাদের আধার কার্ড নেই? আমার জানা মতো আমি না, দেখুন, সংখ্যাটা যেহেতু এখনো আধার কম, কার্ডটাকেই হ্যাঁ। এটা হতে পারে আধার 10% কার্ডটা বলা যেহেতু যাবে। ইম্পর্টেন্ট করে দিয়েছে, একটা মানুষ রেশন সবের ব্যবস্থাপনা পেতে গেলে তার আধার কার্ড লাগবে। হুম। তো সেই জায়গায় আমি মনে করি যাদের রেশন কার্ড আছে গ্রাম থেকে আরো গ্রাম অঞ্চলের ভেতরে সবারই আধার কার্ড থাকার কথা এবং আছে, আমি বিশ্বাস রাখি। এবং দ্বিতীয়ত হচ্ছে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মনে করি আধার কার্ডের লিঙ্কটাকে এরকম ভাবে ইম্পর্টেন্স ব্যবস্থাপনা করেছে যেখানে যার অরিজিনাল কাগজপত্র যে সত্যি প্রাপ্য বা যে পাওয়ার উপযুক্ত সেই ব্যক্তিই যেন পায় এবং ভুয়া কোনো নাম যেন না পায় এবং দুর্নীতিগ্রস্ত বিষয়টা থেকে মুক্ত পাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমিকাটা নিয়েছেন। আমি জাস্ট একটা কথা বলবো, আমি শ্যামলবাবু একটা কথা বলেছেন যে মোটরের ব্যাপারে একটা কথা বলেছেন বা অন্য বিষয়। সারা ভারতবর্ষে, আমি শুধু ত্রিপুরা বলবো না, সারা ভারতবর্ষে অসংগঠিত শ্রমিকদের জন্য যদি কেউ ভেবে থাকে তার নাম আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষে এতদিন অনেকে রাজত্ব করেছেন, কিন্তু কেন্দ্রে বলুন রাজ্যে বলুন সবাই রাজত্ব করেছে, কিন্তু কেউ আজকে পর্যন্ত অসংগঠিত শ্রমিকদের কতজন সংখ্যা সেটা ভারতবর্ষে বা রাজ্যে কেউ বলতে পারেনি। সেই ব্যবস্থাপনা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে ই শ্রম কার্ডের মাধ্যমে। অর্থাৎ যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারী কতজন আছে, যে আমাদের ত্রিপুরা রাজ্যে কতজন অসংগঠিত শ্রমিক কতজন সরকারি কর্মচারী আছে ততজন হিসেব আছে, কিন্তু অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে কোনো কোনো সংখ্যা নেই, পরিসংখ্যা নেই, কিছু নেই। একমাত্র ই শ্রম কার্ডের মাধ্যমে যারা অসংগঠিত শ্রমিক যারা তাদের পরিসংখ্যান পাওয়া যায়, তাদের পরিসংখ্যান। ঠিক বিপ্লব, আমার অনুষ্ঠানের সময় একটু কমিয়ে আনতে হবে, কারণ একটা মেজর খবর, একটা বিরাট বড় খবর অপেক্ষা করছে দর্শক বন্ধুদের জন্য। আমরা অবশ্য রাজনৈতিক অঙ্গনায় একটা বড় খবর এই মুহূর্তে রয়েছে, আমরা জানাবো সেটা দর্শক বন্ধুদের। কিন্তু যেতে যেতে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এই যে বলা হচ্ছে যে 1 লক্ষ ত্রিপুরার 1 লক্ষ রেগার জব কার্ড বাতিল হতে পারে, এরা কারা বিপ্লববাবু? এরা কারা? এদের কি বাতিল হবে? এবং এরা কারা? যদি বাতিল হয়ে থাকে প্রায় 1 লক্ষ, শ্যামলবাবু প্রায় 1 লক্ষ ওকে, প্রায় 1 লক্ষ হয়ে যাবে। এই 1 লক্ষ কারা আপনার নজরে? কারা যদি হয়ে থাকে, হবে কি হবে না? প্রথমত আমি এটুকুনি বলতে পারি যে আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে যদি জব কার্ড চালু হয় তাহলে যারা ভুয়ো নামগুলো আছে দীর্ঘদিন ধরে, যারা বিনা পয়সা ঘরে বসে পয়সা পাচ্ছে কাজ না করে, ভুয়ো নামগুলো সেগুলো পরিষ্কার হবে। অরিজিনাল যে প্রাপ্ত যে যাদের প্রয়োজন তারা ঠিকই থাকবে, তাদের নাম কাটবেন না। আমি আপনার স্টুডিওতে নিজে বলে যাচ্ছি এখানে বসে, যারা প্রকৃত যারা রেগা শ্রমিক আপনারা আপনাদের ন্যায্য টাকা পাবেন। যারা ভুয়ো নাম আছে সেই ভুয়ো নামগুলো কাটা যাবে। প্রকৃত শ্রমিকদের কার্ড বাতিল হবে না আপনি বলছেন? না, আমি যেটা বলছিলাম যে এরকম যে প্রকৃত জব কার্ড হোল্ডার আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিংক যারা হয়নি, এরকম অনেকেই সেখানে বাদ পড়ে যাবে এবং বাদ পড়েছে। উদাহরণ যেটা দিলাম, ঠিক আপনি বলছেন বলেছে যে তারা বাদ পড়ে গেলে কি তাদেরকে এখন লিংক করানো? কিন্তু এখানে তো মন্ত্রক বলছে যদি বাদ পড়ে যায় তাদেরকে, যদি নাম যদি লিংক না থাকে তাহলে সেই জন্য তাদেরকে কাজ থেকে বাতিল করা যাবে না, তাদের লিংক করার জন্য তাদেরকে অনুরোধ করা হবে। কথার সঙ্গে আমি একমত নই। এই যে ডিলিট হলো, এই যে সিপাহী জলার এই যে 6833 জন, এখানে জেলা শাসককে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। ওকে, জেলা শাসককে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাদের নাম কি, আধার কার্ড তাদের আছে কিনা, থাকলে তাদের আধার কার্ড লিংক করা হচ্ছে কিনা বা এখন হচ্ছে কিনা, তাই তো? সেটাই বলছি যে বিপ্লব, কোন ইনফরমেশন আপনার কাছে আছে এই মুহূর্তে? যদি এরকম হয়ে থাকে, যদি কাগজপত্র পেপারস তার জেনুইন হয়ে থাকে, যদি সে সত্যি রেগা শ্রমিক হয়ে থাকে, তো এখানে তো আইন আছে, আইনের পথে যেতে পারে। ওকে, বলুন। আমি 30 সেকেন্ড আপনাকে নিচ্ছি। কিভাবে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের এই যে গরিব অংশের মানুষ অর্থাৎ রেগার সঙ্গে যারা যুক্ত কিভাবে বঞ্চিত করছে। আমি জাস্ট 30 সেকেন্ড আপনার থেকে দেখুন, আমি অর্থ বছর একটা হিসাব দিচ্ছি আপনাদের। 2020-21 সালে আমার দেশের কেন্দ্রীয় সরকার 1,11,171 কোটি টাকা তারা সেখানে বাজেটে রেখেছিল। তাতে শ্রম দিবস সৃষ্টি হওয়ার 389 কোটি। 21 মাসে দেখুন অর্থ বছরে টাকা কমে করলো কি 98,467 কোটি টাকা। 2022-23 ফিনান্সিয়াল অর্থ বছরে আরো কমে করলো কি 89,400 কোটি টাকা।
ঠিক 23-24 অর্থ বছরে দেশের অর্থমন্ত্রী সীতারামন যে বাজেটটা পেশ করলেন তাতে এটা কমিয়ে করলেন 60,000 কোটি টাকা। ভাবতে পারছেন? ক্রমান্বয়ে আমি 4টা অর্থ বছরের উদাহরণ দিলাম। আর শ্রম দিবস কিভাবে কমলো? প্রথমটা ছিল 2020-21-এ 389 কোটি, আর এই শ্রম দিবস 23-24-এ আসলো 239। অর্থাৎ প্রায় এখানে দেখা গেল কি 150 কোটির মতো শ্রম দিবস সেখানে কমিয়ে দেওয়া হয়েছে। জব কার্ড 25 কোটির উপরে। আর দেখেন একটিভ আছে, এটা আমার বক্তব্য না, ভারতবর্ষের অর্থমন্ত্রকের রিপোর্ট, একটিভ হলো 15 কোটি। 15 কোটি। তাতে আমি যদি বছরে 100 দিনে, এটা দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতৃত্বাধীন সরকারের কমিটমেন্ট যে বছর 100 দিনে কাজের ব্যবস্থা করবে, 1500 কোটি হওয়ার কথা। যদি আমি 15 কোটিকে 100 দিনে কাজ দিই, অর্থের প্রয়োজন কত? 6 লক্ষ কোটি টাকা। আর বাজেটে কত রাখলো? মাত্র 60,000 কোটি টাকা। আর বিপ্লবভাবে জিজ্ঞেস করতে চাই, আর রাজ্য সরকারের ক্ষেত্রে দেখুন সঞ্চালক মশাই, 20-21-এ 1,195 কোটি টাকা ওরা রাখলো, 21-22-এ 988, 22-23-এ করলো 926 কমিয়ে, 23-24-এ আরো কমিয়ে করলো কি 788 কোটি টাকা। স্বভাবতই যখন এই টাকাটা কমিয়ে দেওয়া হচ্ছে, অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, শ্রম দিবস মজুরি কমবে, এটা তো বাড়বে না। ওকে, আপনি যে বিষয়টা আজকে এইভাবে বঞ্চিত করছেন, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন রেগা সম্পর্কিত বিষয়, কিন্তু এটা আজকে আলোচ্য বিষয় কিন্তু আমাদের ছিল না। শ্যামলবাবু, আপনি যেটা বিষয় তুলে ধরছেন, রেগার পেমেন্ট পায়নি, রেগার ম্যান্ডেজ কমে যাচ্ছে, সেগুলো অবশ্যই বিষয়, আলোচ্য বিষয়, সেগুলো নিশ্চয়ই আলোচনা করা যেতে পারে। বিপ্লববাবু, ছোট্ট করে, আমার কাছে 2 মিনিট সময় আছে, আপনি যদি ছোট্ট করে উত্তর দিতে পারেন। কিন্তু আমাদের আজকের যে বিষয়টা ছিল যে এই যে জব কার্ড বাতিল হয়ে যাবার যে আপনারা একটা কথা তুলেছেন, এবং সেটা বাতিল হয়ে যাবে বলে অনেকেই কিন্তু এই মুহূর্তে খুব টেনশনে আছেন, বিশেষ করে যারা শ্রমিকরা। এখন কথা হচ্ছে, বা রেগা শ্রমিকরা, এখন কথা হচ্ছে তাদের কাদের বাদ হবে, যদি বাদ হয়ে থাকে কাদের বাদ হবে, আর বাদ না হওয়ার জন্য ওনাদের কি করতে হবে, শেষ বেলা যদি আপনারা সেটা বলে যান, যদি আপনাদের জানা থাকে। বিপ্লব, আমি প্রথমে আপনাদের স্টুডিওতে সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যারা রেগা শ্রমিক, আপনাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা যদি সঠিক আপনাদের আধার কার্ড থাকে, আপনাদের সঠিক যদি আপনি রেগা শ্রমিক হয়ে পাওয়ার মতো যোগ্য, তো আপনার রেগা শ্রমিকের কার্ড আপনি থাকবেন। যারা বিভ্রান্ত করছে তাদের কথা শুনবেন না। আরেকটা কথা লাস্ট, শ্যামলবাবু একটা কথা লাস্ট বলেছেন, এটা বলে শেষ করে দিচ্ছি। উনি বলছেন যে টাকার রেটটা কমে আসছে। এই যে ডিজিটালের মাধ্যমে করাতে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেভাবে দুর্নীতিগুলো বেরিয়ে আসছে, অটোমেটিক রেগা শ্রমিকের নামে যে ভোগ নামগুলো আছে অটোমেটিক কমে যাচ্ছে। কমে যাওয়াতে শ্রমিকের সংখ্যাটা কমে যাচ্ছে, তার কারণে টাকাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এই হচ্ছে তাহলে আপনি বলছেন যে বাকি টাকাটা, যে ফারাকটা 100 টাকা, মানে 6 লক্ষ কোটি টাকা থেকে শুরু করে 60,000 কোটি টাকা, বাকি টাকাটা দুর্নীতিগ্রস্ত হয়ে যেত। বিপ্লববাবুকে বলছি যে আপনারা তো 2018 সালে যে বিধানসভা নির্বাচন, তাতে যে আপনারা ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করে জনগণের হাতে দিলেন, তুলে দিলেন, তাতে তো বলেছিলেন আমরা 340 টাকা মজুরি দেব আর 200 দিনের কাজের ব্যবস্থা করব। আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি এই প্রতিশ্রুতিটা কি রক্ষা করা গেল? প্রতিশ্রুতি সরকার, যে কোনো সরকার তার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়। তাহলে প্রতিশ্রুতি 10টা শেষ করব, আমার অনুষ্ঠানের সময় শেষ করতে হবে, কারণ আলোচ্য বিষয় এটা ছিল না। শ্যামলবাবু, যেতে যেতে আপনার কাছে শেষ প্রশ্ন, যে যাদের নাম বাতিল হচ্ছে তাদের কিছু করণীয় আছে কিনা, যাতে আপনারা যাদের নাম বলছেন বাতিল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে গেছে তাদের, ঠিক আছে, আপনাদের কথায় বাতিল হয়ে গেছে, তাদের কিছু করার আছে কিনা, তাদের সেই সব শ্রমিকদের কিছু করার আছে কিনা, আইনত তাদের করার কিছু আছে কিনা, কারোর কাছে আবেদন করার কিছু আছে কিনা, আধার লিংক করলে তাদের জব কার্ডটা বাঁচতে পারে কিনা? না, আমি ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন স্টেট সেক্রেটারি হিসেবে এটা বলতে পারি, যাদেরকে ডিলিট করা হয়েছে, বাদ হয়েছে এতগুলো পরিবার, শুধু তারা যেন পেতে পারে। নিশ্চয়ই এই আন্দোলন আমরা করব। আমরা গতকালকে যেটা করেছি, আরো বড় পরিসরে আমরা সেখানে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থাকার জন্য, আজ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আজ আধার লিংক করা নিয়ে, এমজিএন রেগার জব কার্ডের সাথে আধার ব্যাংকের সাথে আধার লিংক করা নিয়ে আমাদের যে আজকে বিশেষ টকশো ছিল। আমরা সবাই জানি যে এমজিএন রেগা কি, কারা এমজিএন রেগায় কাজ করেন। কেন্দ্র সরকার এটা নজরে এসেছে যে সুবিধাভোগীদের ঘন ঘন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়, তার জন্য বারবার
কেন্দ্রীয় সরকার বলেছেন আধার লিঙ্ক করতে, এবং সেই প্রকল্পের ডেটাবেস একবার আধার নম্বর আপডেট করা হলে জায়গা পরিবর্তন কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদল হলেও সুবিধাভোগীদের অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে হয় না। আধার নম্বর সংযুক্তির ফলে সুবিধাভোগীদের অ্যাকাউন্ট সরাসরি টাকা পৌঁছে যায়, সবগুলো আমরা জানি। কিন্তু বাস্তবের মাটিতে কি হচ্ছে, কেন এই প্রায় 1 লক্ষ জব কার্ডের নাম বাতিল হচ্ছে? সে যদি বাতিল হয়ে থাকে তাহলে কেন হচ্ছে, কাদের হচ্ছে? আমরা গভীরে যাব, আমরা অবশ্যই খবর সংগ্রহ করব এবং যেটা দাবি উঠেছে সেই দাবির কতটা যুক্তি আছে সেদিকে অবশ্যই নজর রাখব। আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। ফিরে আসছি একটি ব্রেকিং নিউজ নিয়ে, সঙ্গে থাকুন।